ভি এর দিক কোন দিকে, যেহেতু ভিএক্স ভিওয়াই বের করতে বলছে, ভি এর দিক হবে এখানে একটা স্পর্শক টানতে হবে ভি, এবং এখানে তোমার এক্স অক্ষ বরাবর যে উপাংশের সেটা হচ্ছে ভিএক্স, আর এটা হচ্ছে তোমার কত ভিওয়াই। টি সময় পর এখানে গেল 0। তাহলে এখন দেখো ভিএক্স, এক্সটা কি, ভিএক্স মানে এক্স অক্ষ বরাবর উপাংশ বেগের, কিন্তু এক্স অক্ষ বরাবর উপাংশটা কেমন হবে, তুমি যে বিন্দুতেই থাক না কেন, সে যে বিন্দুতেই থাক, ভিএক্স এর কিন্তু কোনো চেঞ্জ নাই। ভিএক্স এর কোনো পরিবর্তন আছে কি? ভিএক্স এর কোনো কিন্তু পরিবর্তন নাই, এটা খেয়াল রাখতে হবে। ভিএক্স সব সময় কি হবে, অনুভূমিক উপাংশ, বেগের অনুভূমিক উপাংশ তার ভিএক্স, এটা সব সময় একই থাকবে। তো চেঞ্জটা হবে কে, যে উলম্ব, উলম্ব বেগটা চেঞ্জ হবে, যে ভিওয়াইটা চেঞ্জ হবে সময়ের সাথে। তাহলে সময় যত যাচ্ছে ভিএক্স এর কোনো পরিবর্তন নাই, ভিএক্স কনস্ট্যান্ট। তাহলে এই গ্রাফটা কেমন হবে, গ্রাফটা কেমন হবে, ভিএক্স কনস্ট্যান্ট, তার মানে গ্রাফটা এরকম হবে। ভিওয়াই, ভিওয়াইটা কেমন হবে, ভিওয়াই তো তোমার প্রথমে ভি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ, ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশটা কি, প্রথমে তো বেশি বেগ দিয়ে, এখানে যে ছুড়ে মারছিলাম আমরা ভি নট বেগ দিয়ে, ওটা তো বেশি বেগ দিয়ে মারলাম, তাহলে অবশ্যই সে একটা নির্দিষ্ট বেগ দিয়ে আমি মারছি, যেটা হচ্ছে ভি নট, কথার কথা নাকি। তারপরে সে আস্তে আস্তে উপরের দিকে যত যাচ্ছে বেগ কমতেছে, কমতে কমতে সর্বোচ্চ উচ্চতায় কত হইলো, সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত গিয়ে বেগ কত হয়ে গেল, 0 হয়ে গেল না। আবার এখান থেকে সে বাড়তে থাকলো, বাড়তে বাড়তে পড়তে থাকলো। তাহলে এখানে তোমার কি হলো, এখানে ভি ওয়াই, ভি নট, তাহলে ভি নট থেকে শুরু হলো, বেগ কিন্তু কমতেছে আস্তে আস্তে, ওয়াই উপাংশ কমে যাচ্ছে দেখো। তাহলে ওয়াই উপাংশ কমে যাওয়া মানে কেমন ভাবে যাবে, তার মানে এইভাবে চলে যাবে, কমতে কমতে একসময় 0 হবে, ভি ওয়াই 0 হলো এখানে, এটা ভি ওয়াই 0 না, ভি ওয়াই 0, এই যে ভি ওয়াই 0, ভি ওয়াই 0 হয়ে গেল, আবার বাড়তে থাকবে, গিয়ে আবার ভূমিতে পতিত হবে, নির্দিষ্ট বেগ আঘাত করবে ভূমিতে। এইটা এক্সটা কি, এক্স অক্ষ বরাবর তোমার ইয়েটা কত, ত্বরণের উপাংশ কত, ত্বরণের উপাংশ আমরা জানি, ত্বরণ হচ্ছে এই বরাবর এ, এ বরাবর কত এক্স, আর এই বরাবর কত এ ওয়াই, তাই তো। কিন্তু জি অলওয়েজ কাজ করছে কোন বরাবর, এই বরাবর জি কাজ করছে। যেহেতু এ ওয়াই আর জি তোমার ইসেতে বিপরীতমুখী, অতএব এ ইকুয়াল টু মাইনাস জি, আর এক্স এর মানটা কত, এক্স এর মান তো 0, 0 না, এক্স এর মান 0। তাহলে এক্স এর মান যদি 0 হয়, তাহলে এখানে আমরা এক্স এর তো কোনো পরিবর্তন নাই, এক্স অক্ষ বরাবর ত্বরণের কোনো উপাংশ নাই, তাহলে এখানে কি হবে, এটা কোন বরাবর যাবে, এক্স তো 0, তার মানে এই বরাবর যাবে না, সময় যাবে কিন্তু এক্স এর মান 0, এই বরাবর যাবে, 0তেই থাকবে। আর এ ওয়াই টিটা কত, এ ওয়াই টি এটা কত হবে, এটা তো সমতরণ, মাইনাস জি ঠিক আছে, মাইনাস জি দিয়ে দিক বোঝাচ্ছে, কিন্তু অলওয়েজ জি মানে সমতরণ কাজ করতেছে আর কি, সব জায়গায় জি এর মান একই, জি এর মানের পরিবর্তন নাই, জি এর মান একই, যার জন্য এখানে এটা হবে এরকম। এটা হচ্ছে জি এর মান, জি এর মান এটা হচ্ছে 9.8 জি, বুঝছো কি, কারণ এটা তো জি হচ্ছে সমতরণ বিশিষ্ট গতি। এই গ্রাফগুলো এখান থেকে এইভাবে তোমার বুঝতে হবে, তুমি মূল জিনিসটা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এগুলো গ্রাফ কোনো ব্যাপার না। অনেকেই করছে, ভালোই করছে দেখি। আর কেউ তোমার তো, তোমরা পার্টিসিপেটই করো নাই। আচ্ছা, এটা গেল, আর অঙ্কগুলো ছিল, অঙ্কগুলো তো খুব সহজই ছিল। অঙ্কগুলো কি বলা হয়েছিল, 2 নম্বর অঙ্কে, এটা হচ্ছে 1 নম্বর গেল, 2 নম্বর অঙ্কে কি বলা হয়েছিল, 2 নম্বর অঙ্কে বলা হয়েছিল, হয়তো ভুলে গেলাম। ও, 2টা প্রাস নিক্ষেপ করা হলো এইভাবে, 2টা প্রাস এইভাবে নিক্ষেপ করা হলো,
একটা করা হয়েছিল কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। হ্যাঁ, কত বেগে? 30 ডিগ্রি আইতে থিটা। থিটা বেগ কত? 10 ms inverse 1। কত? 10? 10। এটা 5 মিটার পার সেকেন্ড না? ইয়েস স্যার। এখন এখানে সিম্পল একটা কোশ্চেন করা হয়েছে, তারা সংঘর্ষ হবে। মোট কথা সংঘর্ষ হবে, কিন্তু ঘটনা হচ্ছে যে সংঘর্ষ হবে, বলা হয়েছে যে পি বিন্দুতে সংঘর্ষ হবে, কিন্তু যদি সংঘর্ষ হতে চায় তাহলে থিটার মানটা কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা, এটা আমাদের চাওয়া হয়েছে। থিটার মানটা কত যদি সংঘর্ষ হয়? তাহলে আমাদের সংঘর্ষের শর্ত অনুযায়ী কি? সংঘর্ষের দুইটা শর্ত আছে না? যেহেতু আমরা বলছি সংঘর্ষ হয়েছে, তাহলে থিটার মানটা কত? উলম্ব উপাংশ সবসময় সমান, এটা মনে রাখতে হবে। উলম্ব উপাংশ সমান, বেগের উলম্ব উপাংশ সমান। যখন সংঘর্ষ হবে বেগের উলম্ব উপাংশ সমান হয়। আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে তোমার y1 y2 এটা সমান। এখানে এর জন্য যে y1 আর এর জন্য যে y2, এই দুইটা কি সংঘর্ষ করলে তো ওখানে সমান হবে। দ্যাট ইজ y1 সমান y2। এটা যদি ক্যালকুলেশন করো, আমরা ক্যালকুলেশন করছিলাম, সেটা দেখো বেগের উলম্ব উপাংশ সমান হয়ে যায়। v1 sin θ1 সমান হচ্ছে v2 sin θ2, এরকম হয়ে যায়। ওই y1 y2 মান বসাইতে কাটাকাটি করলে দেখবে এটা চলে আসবে। তো এটা সরাসরি তুমি বসাতে পারো, সমস্যা নাই। বেগের উলম্ব উপাংশ সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে সাইন থিটা টুর মান বের করতে হবে আমাদের। থিটা টু, তাহলে সাইন থিটা টু মানে যে এই থিটা, v1 মানে হচ্ছে 10 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই v2 মানে হচ্ছে তোমার 5। তাহলে এখান থেকে আমরা থিটা বাই করতে পারবো। থিটা2 মানেই তো থিটা, থিটার মান কত এটা বাই করতে পারবো। এটা সম্ভবত 90 ডিগ্রি আসছিল না? ইয়েস স্যার। এটা মনে হয় 90 ডিগ্রি আসছে। এটা 3 নম্বরে কোনটা ছিল? তিন নম্বরে কোনটা ছিল? 3-এ ছিল হচ্ছে তোমার আনত তল মনে হয়, এটা ছিল না? এটা ছিল। ইয়েস স্যার। এখান থেকে স্থিতিতে 30 দুটো ডিগ্রি কোণ। কোণে নিক্ষেপ করা হলো, 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। আর এই স্লপটাও ছিল 30 ডিগ্রি কোণে। স্লপ মানে হচ্ছে এই আনত তল, এটাও 30 ডিগ্রি কোণ ছিল। এটা গিয়ে এখানে পড়বে। এখন আমাদের বলা হয়েছিল যে টি ইকুয়াল টু কত আর এইচ ইকুয়াল টু কত। তো এখানে আমি সহজ ফর্মুলা শিখাই দিচ্ছি। এখানে কোনো ঘটনা না, ঘটনা হচ্ছে তুমি ওই এক্স আর এ ওয়াইটা বের করে নিবা, আর বাদ বাকি সব ক্যালকুলেশন একই। যেহেতু তোমার তল বরাবর এক্স আর এ ওয়াইটা কত সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে এই বরাবর কে কাজ করতেছে? এ বরাবর হচ্ছে জি, আর এই বরাবর হচ্ছে তোমার একটা উপাংশ থাকবে, আর তল বরাবর নিচের দিকে একটা উপাংশ থাকবে তল বরাবর। তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি মানে আলফা এই কোণ, এটা 30 ডিগ্রি, 30 মানে আলফা এই কোণটা, আর এটা হচ্ছে জি কস 30 ডিগ্রি, আর এটা হচ্ছে জি সাইন 30 ডিগ্রি। বোঝা গেছে কি? এখন দেখো তাহলে এক্স এর মান আমাদের কত হইলো? এক্স তো আমাদের কোণ বরাবর। তাহলে এই তলটাকে আমরা ঘুরাই, যদি সম্পূর্ণ সিস্টেমটা ঘুরাই ফেলি, এক্স অক্ষ এটা করে নেই, তাহলে এটা কি কত হয়ে যাবে? এটা ওয়াই অক্ষ হলো, আর এটা হয়ে গেল কত? এক্স অক্ষ, তাই তো? কিন্তু এক্স কোন বরাবর? এক্স তো এই বরাবর, এক্স এই বরাবর হলো, আর জি সাইন 30 এদিক বরাবর। দ্যাট ইজ এক্স এর মান কোন বরাবর? এক্স সমান কত? মাইনাস জি
sin 30, তাই তো? আর এ ওয়াইটা কত? এ ওয়াই তো নিচের দিকেই আছে, এ ওয়াই হচ্ছে উপরের দিকে, কিন্তু এটা হচ্ছে নিচের দিকে, তাহলে এটাও মাইনাস জি cos 30। এখান থেকে মানটা বের করে নিবা, মাইনাস জি মানে হচ্ছে 9.8, sin 30 মানে হাফ, মাইনাস 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে হচ্ছে মাইনাস 9.8 ইন্টু cos 30 মানে √3/2, তার মানে এটা কত হয়? একটু মিটার -8.48। 48 এটা হয়। তাহলে এক্স ওয়াই বের হয়ে গেল। তাহলে টি এর ফর্মুলা কত? টি এর ফর্মুলা কত বলো? টি এর ফর্মুলাটা এখন বসাই দিতে হবে আমাদের। টি এর ফর্মুলা হচ্ছে ইউ টু ইউ টু ইউ জিরো বা টু ইউ সাইন থিটা নট না, ডিভাইডেড বাই জি, এটা না? জি তাহলে স্যার। টি এর মান জি বের হয়ে গেল। cos জি মানে এটা কত হবে? এ ওয়াই, মানে এ ওয়াই জি cos থিটা মানে এটা, এটা এ ওয়াই লেখো, এ ওয়াই। উপরে দেখো এটা হচ্ছে ই, এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এখানে ওয়াই অক্ষ বরাবর তার মানে হচ্ছে 2u sin থিটা নট ডিভাইডেড বাই এটা কত, এ ওয়াই মানে এটা, মানে মাইনাস 8 ও মাইনাস মাইনাসে ওখানে আবার মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যেহেতু জি ছিল মাইনাসের জায়গায়, তাহলে এটা প্লাস হবে 8.48। মানগুলো বসাই নিবা। আর এটা তো কত বেগে মারা হয়েছিল? 1.17 স্যার। এটা 1.17 সেকেন্ড। সেকেন্ড। আর এখানে কত বেগে মারা হয়েছিল এটা মনে আছে কি? স্যার 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড স্যার। 10 মিটার পার সেকেন্ড। তারপরে এইচ সমান কত? এইচ সমান কত? এইচ এর ফর্মুলা ছিল আমাদের ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2, এটা ছিল তাই না? কিন্তু এই ক্ষেত্রে আমরা তাহলে কি করবো দেখো, ইউ সাইন থিটা মানে হচ্ছে তোমার বেগের উলম্ব উপাংশ, তার মানে আমরা এটা বলতে পারি হচ্ছে ইউ ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা কত, 2 a y, তাই তো? তাহলে ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন থিটা, তার মানে হচ্ছে এটা এটা আমরা ইয়ের ক্ষেত্রে বলতে পারি, এটার ক্ষেত্রে বলতে পারি, মানে আমরা আনত তলের ক্ষেত্রে বলতে পারি। তাহলে এ ওয়াই এর মান জির জায়গায় জি কত হবে, এই যে এ ওয়াই এর মানটা হবে, এ ওয়াই এর মান হচ্ছে এই যে এটাই হবে। তার মানে হচ্ছে তোমার ইউ 10 সাইন 30 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ ওয়াই মানে হচ্ছে তোমার 8.48। এটা যত হয় তত মিটার উচ্চতা, তত সেকেন্ড, 1.47। 1.47। 47 সেকেন্ড। বুঝছো? খুব যে কঠিন যে তা না, কিন্তু খালি এক্স এ ওয়াইটা তোমার বের করতে পারলেই হয়েছে, আর বাদ বাকি সব একই কনসেপ্ট, একই আমার। স্যার অনেকে ঢুকতে পারছে না, অ্যাডমিট করেন। সবাই মেসেজ দিচ্ছে। 4 নম্বর, 4 নম্বরে কি আছে, কি ছিল 4 নম্বরে? ওই যে একটা বোমা বিস্ফোরিত হলো না, এরকম বলছে না?
একটা বোমা বিস্ফোরিত হলো। বোমা বিস্ফোরিত হলে তাহলে এর স্প্লিন্টার গুলো কি হবে? এরকম করে চারদিকে ছড়াই পড়বে, তাই না? স্প্লিন্টার গুলো চারদিকে এইভাবে ছড়াই পড়বে। তো এখন প্রশ্ন করা হয়েছে ওইখানে যে একটা বোমা বিস্ফোরণ হলো, ওই বোমা থেকে স্প্লিন্টার গুলো চারদিকে ছড়াই পড়তেছে। এখন একজন লোক কত দূরত্ব থাকলে তাহলে বোমাটার স্প্লিন্টার গুলো চারদিকে ছড়াই পড়বে কিভাবে? একটা বৃত্তাকার পথে ছড়াই পড়বে। এরকম একটা বৃত্তাকার পথে স্প্লিন্টার গুলো ছড়াই পড়বে, বুঝছো? এখন বলা হচ্ছে যে একজন লোক সর্বোচ্চ কত দূরত্বে থাকলে, তাহলে এই লোক এখানে আছে, সর্বোচ্চ কত দূরত্বে থাকলে সে বিপদ মুক্ত থাকবে। কারণ সে যদি এখানে স্প্লিন্টার যে বেগে ছুটতেছে, ওখানে কি বেগ দিয়ে দিছিলাম? জি স্যার, বেগ দিছিলেন তো। কত? 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটতেছে। তো এখন 20 মিটার পার সেকেন্ড বেগে তো বিভিন্ন অ্যাঙ্গেলে ছুটতে পারে সে, তাই না? বিভিন্ন অ্যাঙ্গেলে ছুটতেছে, যার জন্য আর এর মান কম বেশি হতে পারে। সর্বোচ্চ কত দূরত্বে পর্যন্ত স্প্রিন্টার যাইতে পারে? সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব আর এটা আর ম্যাক্স, এটা কখন হবে? যখন থিটার মান কত হবে এখানে? 45 ডিগ্রি, তাই তো? 45 ডিগ্রি। এর চেয়ে দূরে তো আর যাবে না। তাহলে 45 ডিগ্রির জন্য তোমার ম্যাক্সিমাম দূরত্বে যাবে, তাহলে এখানে হচ্ছে 45 ডিগ্রি। থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে সর্বোচ্চ দূরত্বে যাবে। আর ম্যাক্স আমরা জানি হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি, না? জি, এটা সাইন 2 থিটা আছে, 2 থিটাটা তোমার হয়ে যাচ্ছে, সাইন 2 থিটা আছে, এটা লিখে দেই। এই যে 45 এখানে 2 থিটা বসালে 1 হয়, তাহলে ওই ক্ষেত্রে হয় আর ইকুয়াল টু আর ম্যাক্স, তার মানে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি হয়ে যাচ্ছে। তো এখন এখানে তোমার কি হয়? ভি স্কোয়ার মানে 20 স্কোয়ার ডিভাইডেড বাই জি মানে 9.8। তার মানে এখানে আর ম্যাক্স মানে ম্যাক্সিমাম কত দূরত্বে স্প্লিন্টার পড়বে, এটা ক্যালকুলেশন করলে কত হয়? স্যার 40.81। তাহলে 40.81 মিটার এই সর্বোচ্চ এই 40.8 মিটার দূরত্বে স্প্লিন্টার যাইতে পারে। তার মানে একজন লোক ওই 40.81 মিটারের বাইরে যদি দাঁড়ায় থাকে তাহলে সে সম্পূর্ণ বিপদ মুক্ত থাকবে। এর চেয়ে বেশি তো আর যাবে না, বুঝো নাই? এটা হচ্ছে এই কোশ্চেনটা ছিল। এই তো এইগুলো। এখন আমরা নতুন প্রাস মোটামুটি অনেক দিন ধরে আমরা প্রাস করছি, কারণ প্রাসটা প্রক্ষেপকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রাস আর লেখচিত্র খুবই গুরুত্বপূর্ণ ফিজিক্সের জন্য, শুধুমাত্র এই ইন্টারমিডিয়েটে না, এটা কনসেপচুয়াল বিষয়। এটা হায়ার লেভেলে তোমরা যখন যাবা তখন গিয়ে দেখবে যে প্রাসের এই ঘটনাগুলো খুবই ঝামেলা করতেছে। এখন যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পরবর্তীতে গিয়ে খুব সমস্যা হবে। স্যার ওই ওই বোমার অঙ্কটা, হ্যাঁ, ওটা তো হ্যাঁ। হচ্ছে ডান দিকে 40.81 মিটার যায়, কিন্তু বাম দিকেও তো যাইতে পারতো। তাহলে দুইটার ক্ষেত্রে যে যোগ কোনো করলে দিকে তো সমস্যা। না না, যে কোনো দিকে, যে কোনো দিকে আমরা স্যার বৃত্ত এটা তো অধিবৃত্তাকার পথে যায়, আর না বোমাটা হচ্ছে বৃত্তাকার পথে যায় না। না, এখানে ছড়াই যে আমি পড়লো। আমি যে বৃত্তটা আঁকাইছি এটা কোথায় আঁকাইছি? বৃত্তটা এটা গ্রাউন্ডের উপরে একটা বৃত্তাকার পথ, জি স্যার। গ্রাউন্ডের উপরে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ রচনা করবে না এই বোমাটা? জি স্যার। তখন ওই বৃত্তের বাইরে থাকা মানেই হচ্ছে আর ম্যাক্সের বাইরে থাকা। আমি যদি উপর থেকে দেখি তাহলে বোমাটা চারদিকে কিভাবে একটা বৃত্তাকার পথের ভিতর ছড়ায় পড়বে না? আমি সেই বৃত্তাকার পথটা গেছি নীল দিয়ে। এখন কি বোঝা গেছে? জি স্যার। সে এখন যেদিক সেদিক যাইতে পারে, কিন্তু যে এইভাবে যাচ্ছে, এদিকে যাচ্ছে একবার, চারদিকে ছড়াই পড়তেছে এইভাবে,
তারপরে এইভাবে এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ছড়াই পড়তেছে চারদিকে, বোঝা গেছে? কিন্তু সে যে বৃত্তাকার পথটা করবে আর দিয়ে, আর ম্যাক্স দিয়ে, তার বাইরে কখনোই বোমাটা যাবে না, কোনো স্প্লিন্টার যাবে না। আমি যদি উপর থেকে দেখি তাহলে এই যে এইরকম দেখা যাবে আর ম্যাক্স, বুঝছো? কখনোই জি সে স্যার, বুঝতে পারছি। বাইরে যাবে না, যেখানে যাকে এর ভিতরেই থাকবে। তাহলে এই লোকটা যদি এর বাইরে থাকে তাহলে সে নিরাপদ থাকবে। তা আমরা প্রক্ষেপণ গতি করাইলাম, ওটাকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস করালাম এবং অনেকদিন ধীরে ধীরে করাইছি। আমার মনে হয় যে আরো 3 লেকচার আগে আমি শেষ করে দিতে পারতাম, করাইনি। কারণ হচ্ছে জিনিসটা একটু সময় লাগবে, কিন্তু জিনিসটা ভালোভাবে বুঝো। আর এর ভিতরে যারা বুঝে নিছো বা করছো তারা খুব ভালো করছো, না হলে পরে যায় দেখবা যে সমস্যা হয়ে যাচ্ছে। কারণ আমরা দেখবো বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি। রোটেশনাল মোশন বৃত্তীয় গতি, বা সার্কুলার মোশন বৃত্তীয় সার্কুলার, আর ঘূর্ণন হচ্ছে রোটেশনাল, রোটেশনাল মোশন। রোটেশনাল বা বৃত্তীয় গতিটা কেমন? এটা হচ্ছে একটু বিন্দু বা অক্ষের সাপেক্ষে, একটা বিন্দু আছে, এই বিন্দুটার সাপেক্ষে তোমার বিন্দুটাকে কেন্দ্র করে যদি কোনো বস্তু চারদিকে এইভাবে ঘুরতে থাকে, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি চারদিকে এরকম ঘুরতে থাকে, তাহলে এই গতিকে বলা হবে বৃত্ত গতি, কারণ সে একটা বৃত্তাকার পথ রচনা করতেছে। তাহলে এই যে যেখান থেকে সে ঘুরতেছে যার সাপেক্ষে, সেটা হচ্ছে তোমার কি একটা বিন্দু বলা হয়, এবং অনেক সময় অক্ষ বলা হয়। অক্ষ মানে আমরা কোনো, যদি একটা বিন্দুগামী একটা বিন্দু এবং বস্তুটা যে তলে ঘুরতেছে, ধরো এইভাবে ঘুরতেছে চারদিকে, এখন ওই যে তলটা সৃষ্টি হলো এখানে, এই তলের সাথে ওই কেন্দ্রগামী একটা যদি রেখা কল্পনা করি, কেন্দ্রগামী একটা রেখা যেটা কিনা ওই তলের সাথে লম্ব, সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো কি, অক্ষ। তাহলে এখানে এ বিটা কোন তলের অক্ষ? এ বি একটা অক্ষ। তাহলে যদি বিন্দু বলি তাহলে ও বিন্দু হবে, এটা হচ্ছে বিন্দু বা সেন্টার। আর এখানে যে বস্তুটা আছে, এই বস্তুটা কি হচ্ছে, একে কেন্দ্র করে ঘুরতেছে, এই বস্তুটা ঘুরতেছে। তাহলে দেখো, এবং একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, দূরত্ব কি, ওই বৃত্তাকার তলের ব্যাসার্ধ। তাহলে কোনো বিন্দু বা বিন্দুগামী অক্ষ সাপেক্ষে কোনো বস্তু একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি তার গতি সম্পাদন করতে থাকে, তাহলে তাকে বলা হবে বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি, সে ঘুরতেছে। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে, কোনো বস্তু মনে করো এই পয়েন্টে ছিল, এই পয়েন্ট একটা আমরা এটা হচ্ছে নর্মাল ভিউ দেখাইছি, একবারে উপর থেকে দেখাইছি এটা, আর এটা দেখাইছি এর ভি। তাহলে মনে করো যে তোমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে, ওইটা কি কোন গতি? তোমার মাথার উপর ফ্যান ঘুরতেছে, ওটা কোন গতি? ঘূর্ণন। ঘূর্ণন গতি, বৃত্তাকার পথে ঘুরতেছে। তোমার ফ্যানের, ওই যে ফ্যানটা ঘুরতেছে, ওই ফ্যানের অক্ষ কোনটা হবে বলো তো? পাখা তিনটা। পাখাগুলো কি অক্ষ নাকি? পাখা তো একটা তলে গতি সম্পাদন করতেছে না। অক্ষ হচ্ছে ফ্যানের পিছনে যে তোমার ইয়েটা আছে, হুকের সাথে যে রডটা লাগানো আছে, সেটা কি ওই ফ্যানটা ঘুরতেছে তার কেন্দ্রগামী না? তাকায় দেখো। হ্যাঁ, জি স্যার। তাহলে ওই অক্ষটা কি, অক্ষটা কোনটা হবে? ওই রডটা। রডটা হচ্ছে কেন্দ্রগামী। দেখো ওই ফ্যান যে তলে ঘুরতেছে, যে ফ্যানটা এরকম আছে না, ফ্যানটা এরকম আছে, এরকম আছে, এবং রডটা আছে কোথায়?
তাহলে ফ্যানটা এই পাখাগুলো তো ঘুরতেছে, পাখাগুলো তো তোমার ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, পাখাগুলো তোমার অক্ষ হবে কেন? পাখাগুলো ঘুরতেছে না এভাবে, কিন্তু কার সাপেক্ষে ঘুরতেছে? ওই কেন্দ্র বা এর কেন্দ্রগামী এই পাখা যে তলে ঘুরতেছে সেই তলের সাথে অক্ষ সাপেক্ষে, সেই তলের সাথে লম্ব যে টানা হলো কেন্দ্রগামী, সেটাই হচ্ছে অক্ষ। এটাই হচ্ছে হুক, ওই যে হুকে দেওয়ালের উপরে হুকে লাগানো আছে, এবং এটা হচ্ছে রড, দেখো লাগানো আছে পিছনে। তাহলে দেখো এই যে ফ্যান যে তলে ঘুরতেছে, কোন তল? ওই যে একটা তলে ঘুরতেছে, দেখো তিনটা পাখা, এটা হচ্ছে তল। ওই তলের সাথে কেন্দ্রগামী একটা অক্ষ, মানে ওই রডটা হচ্ছে তোমার অক্ষ। এখন কি ক্লিয়ার নাকি? তাহলে এটা হচ্ছে বৃত্তাকার গতি। তাহলে দেখো একটা বৃত্তাকার গতি সম্পন্ন কোন কণা এ বিন্দুতে ছিল, এ বিন্দু থেকে সে ঘুরতেছে আর কি বৃত্তাকার পথে, ঘুরতে ঘুরতে তোমার বি বিন্দুতে গেল, এ থেকে বিতে যাইতে টাইম নিল, সে হচ্ছে টি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত কোণ উৎপন্ন করলো এই কণাটা? এখানে এখানে হচ্ছে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলো। এখন এই ক্ষেত্রে আমরা ওই থিটাকে বলবো কৌণিক সরণ। তাহলে আমাদের কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কত? কৌণিক সরণ থিটা ইকুয়াল টু কত হবে? তোমার চাপ বাই ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ। কারণ আমরা জানি এই যে এ বিটা কি চাপ না, আর ব্যাসার্ধ কোনটা? ও, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে চাপ বাই ব্যাসার্ধ, একটা বৃত্তাকার বৃত্তচাপ বাই ব্যাসার্ধ সমান হচ্ছে কোণ, এটা আমরা জানি। এটাই হচ্ছে কৌণিক সরণ, চাপ বাই ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা লিখতে পারি চাপ মানে কত? এ বি না, এ বি ডিভাইডেড বাই ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে থিটা হচ্ছে এ বি বাই আর। তাহলে সেই ক্ষেত্রে এ বিটা কত দূরত্ব অতিক্রম করলো? রৈখিক দূরত্ব। এ বি ইকুয়াল টু হচ্ছে তোমার আর থিটা। বুঝছো? তাহলে এটা দেখো, এ বি ইকুয়াল টু আমরা আর থিটা পেলাম, আর ব্যাসার্ধ আর হচ্ছে যে কোণ উৎপন্ন করবে সেটুক যদি আমরা গুণন করে দিতে পারি, গুণন করলে পরে আমরা এই যে বৃত্তাকার পথে, বৃত্ত পথে পরিধি বরাবর কত দূরত্ব অতিক্রম করলো সেটা আমরা পাবো। দ্যাট ইজ এ বি এর মান আমরা এখান থেকে পেলাম। তাহলে কৌণিক সরণ থিটা ইকুয়াল টু পেলাম। কৌণিক সরণের এককটা কি হবে? এর একক কি? কোণের একক এসআই একক কি আমরা জানি? রেডিয়ান না? জানো রেডিয়ান, জানো তো? ডিগ্রি না, রেডিয়ান, রেডিয়ান। আর আমরা জানি 1 রেডিয়ান সমান কত? রেডিয়ানকে লেখা হচ্ছে র্যাড দিয়ে, র্যাড। তাহলে 1 রেডিয়ান 1 ঘূর্ণন, পাই। একটা ঘূর্ণন, একটা ঘূর্ণন মানে হচ্ছে এই যে বস্তুটা, সে একটা পূর্ণ ঘূর্ণন যদি এখানে দিয়ে আসে, তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? 2 পাই কোণ উৎপন্ন করবে না নাকি? তাহলে একটা ঘূর্ণন মানে কি? একটা পূর্ণ ঘূর্ণন দিল কোনো কণা বৃত্তাকার পথে, তাহলে সেই ক্ষেত্রে সে কত দূরত্ব অতিক্রম করবে? 1 ঘূর্ণন মানে 1 রেভলিউশন, বা একে রেভ বলা হয়, আর ইভি বইতে দেখবা রেভ আছে। 1 রেভলিউশন বা 1 ঘূর্ণন সমান কত কৌণিক দূরত্ব অতিক্রম করলো? 2i পাই রেডিয়ান। এটা মনে রাখতে হবে, এটা আমাদের লাগবে। তাহলে কোনো একটা ঘূর্ণন দিলে সে একটা রেভলিউশন গেল, তাহলে 1 রেভলিউশন বা 1 ঘূর্ণন মানে আমাদের কত? 2i পাই রেডিয়ান। আর রেডিয়ানটা কার একক? কৌণিক সরণের একক বা কোণের একক, এটা আমরা জানি। এখন এর মাত্রা, এখন কৌণিক বেগটা কত? তাহলে কৌণিক বেগ কত? স্যার, হ্যাঁ ফ্যানটা হচ্ছে একটা তলের উপর ঘুরতেছে, তার মানে এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক হচ্ছে না? হ্যাঁ, এটা তো দ্বিমাত্রিক গতি। তাহলে একটা তলে যেহেতু গতি তাহলে সম্পাদন করতেছে, এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। হ্যাঁ বলো। এটার অক্ষ তাহলে কয়টা থাকবে? অক্ষ, তলে, তলের অক্ষ একটাই আছে। একটাই থাকবে? অক্ষ মানে এটা এই অক্ষ না, এর নাম হচ্ছে ঘূর্ণন অক্ষ। এটা এটা ভুল করলে হবে না, এটা ঘূর্ণন অক্ষ, এটা ওই অক্ষ না, এর নাম হচ্ছে ঘূর্ণন অক্ষ। ও বুঝো আচ্ছা। নাই? জি স্যার। এটা এক্স অক্ষ, ওই অক্ষ না, এটা ঘূর্ণন অক্ষ। যে অক্ষের সাপেক্ষে কোনো বস্তু ঘুরতেছে এর নাম হচ্ছে ঘূর্ণাক্ষ বা ঘূর্ণন অক্ষ, বা একে বলা হয় হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস, রোটেশনাল অ্যাক্সিস বলা হয়। এখন
কৌণিক বেগ, কৌণিক সরণ তো আমরা পেলাম, তাহলে কৌণিক বেগ কাকে বলা হয়? কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগকে আমরা লিখি ওমেগা দিয়ে। ওমেগা ইকুয়াল টু কত? রৈখিক বেগ সমান কত? রৈখিক বেগ আমরা পড়ছি না, ভি ইকুয়াল টু এস বাই টি, পড়ছি না? রৈখিক সরণ বাই সময়। তাহলে কৌণিক বেগ মানে হচ্ছে কি, এই যে কৌণিক সরণ থিটা হলো টাইম, কত টাইমে হলো? টি টাইমে। তার মানে কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়, এটা হবে হচ্ছে তোমার কি? কৌণিক বেগ ওমেগা। এটা হচ্ছে ওমেগা, ডাব্লু না কিন্তু, ওমেগা। ওমেগা থিটা বাই টি, এটা কি এককটা কি হচ্ছে তাহলে? আচ্ছা, এইটা হবে কখন? যদি বেগ সুষম হয়। বেগটা কেমন হয়? সুষম, কৌণিক বেগটা সুষম, মানে বেগটা যে কণাটার যে বেগ আছে, বেগটা সব সময় যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে সুষম বেগের ক্ষেত্রে হবে থিটা বাই টি। কারণ বেগটা যদি অসম হয়, ওই বস্তুটা ঘুরতেছে, বেগ যদি অসম হয়, সমান না হয় সব জায়গায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশন ব্যবহার করতে হবে। এর আগে আমরা বেগের সংজ্ঞার ভিতর তাৎক্ষণিক বেগের সংজ্ঞা যেটা দেখছি ওইটাই, ওমেগা ইকুয়াল টু, সেক্ষেত্রে আমরা লিখবো ডিফারেন্সিয়েশন, মানে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে নিব, ডি থিটা বাই ডিটি। বোঝা গেছে? কিন্তু ঘটনা একই, একটা ডি থিটা বাই ডিটি আর একটা হলো থিটা বাই টি, একই। এটা আমরা করব কখন? অসম বেগের ক্ষেত্রে। তো এখন এখানে এককটা কি? একক কিন্তু দুইটার ক্ষেত্রে একই হচ্ছে, দেখো। ওমেগার এককটা হচ্ছে তোমার উপরেরটা রেডিয়ান, নিচের সেকেন্ড, থিটা রেডিয়ান, নিচের সেকেন্ড, তাহলে এটা হবে রেডিয়ান পার সেকেন্ড। বুঝছো কি? তাহলে রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে ওমেগার একক। এখন ওমেগার মাত্রাটা আমরা একটু বাইর করি, মাত্রাটা একটু আছে। তাহলে মাত্রা যদি আমরা বের করি ওমেগার, তাহলে এটা হচ্ছে ওমেগা মাত্রা সমীকরণ। ওমেগা মানে হচ্ছে থিটা ডিভাইডেড বাই টি, তাই তো? থিটা মানে হচ্ছে কৌণিক সরণ, কৌণিক সরণ মানে কত? থিটা মানে হচ্ছে তোমার এ বি বাই আর, তাহলে এ বি ডিভাইডেড বাই আর, এটা আর হচ্ছে টি। তাহলে এ বি আর আর, এ বি এর মাত্রা সমীকরণ কত? এটা দৈর্ঘ্য এল। মাত্রা সমীকরণ কি কি দিয়ে প্রকাশ করে? এল টি। মাত্রা সমীকরণ মনে রাখবা সব সময় প্রকাশ করে কি দিয়ে? এল, এম আর টি, এই তিনটা দিয়ে প্রকাশ করে গতীয় মাত্রা সমীকরণগুলো। এল হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য, এম হচ্ছে ভর, মাস, আর টি হচ্ছে টাইম। তাহলে এল, এম আর টি দিয়ে মাত্রা সমীকরণগুলো প্রকাশ করা হয়। তাহলে এ বি এর একক হচ্ছে এল, ডিভাইডেড বাই আর এর একক হচ্ছে এল, ডিভাইডেড বাই টি হচ্ছে সময়ের একক। তাহলে এখানে দেখো, এগুলো যদি আমরা করি, তাহলে এল এল কেটে গেল, 1 হয়ে গেল, দ্যাট ইজ এখানে আমাদের 1/t থাকে। টি হচ্ছে টাইমের একক, সময়ের একক। তার মানে এটাকে যদি আমরা ঠিক ভালোভাবে লিখি, ওমেগার মাত্রা সমীকরণ হলো হচ্ছে টি টু দি পাওয়ার -1 ইনভার্স। বুঝছো? এটা কিন্তু আসে, এটা কিন্তু অনুধাবনে আসে যে ওমেগা বা কৌণিক বেগের মাত্রা সমীকরণ সময়ের ইনভার্স, এটা দেখাও। তাহলে এটার মানে ওখানে এ বি ডিভাইডেড আর নাকি লিখছেন? থিটার মান এবি ডিভাইডেড বাই আর। থিটা এই যে আমরা এখানে বের করে রাখছি না, এবি বাই আর, এই যে এবি বাই আর, বৃত্ত চাপ বাই ব্যাসার্ধ থেকে থিটা মানে কত? এবি বাই আর না? এটা জাস্ট আমরা বসাইলাম যে এল বাই এল। স্যার, স্যার এখানে হচ্ছে মাত্রা বের করার সময় সব রাশিতে থার্ড ব্র্যাকেট ইউজ করা কি কম্পালসরি? হ্যাঁ, এটা নিয়ম, মাত্রা সমীকরণ বের করার নিয়ম হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে। পর্যায়কাল কাকে বলে? পর্যায়কাল বা টাইম পিরিয়ড, এটা বড় টি তে লেখা হয়। তাহলে পর্যায়কাল হচ্ছে একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু তার একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে। পূর্ণ ঘূর্ণন মানে কি? পূর্ণ ঘূর্ণন মানে হচ্ছে এখান থেকে এ থেকে যাত্রা শুরু করলো বস্তুটা, পুরা ঘুরে এসে আবার সে এই বিন্দুতেই আসলো। ঠিক আছে? তাহলে এটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলো, মানে এখানে কতটুকু কোণ উৎপন্ন করলো? এখানে কত কোণ উৎপন্ন করলো বলো তো? এটা কত কোণ? টুয়াইস পাই না? পাই রেডিয়ান, মানে 360 ডিগ্রি। পাই রেডিয়ান, রেডিয়ান রেডিয়ান পাই রেডিয়ান মানে কত? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। এটা হচ্ছে রেডিয়ান, সি মানে রেডিয়ান, জানো তো? রেডিয়ান।
পাই রেডিয়ান, পাইটা রেডিয়ানে প্রকাশ করে, তাহলে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। তাহলে 2 পাই মানে কত? 2 পাই মানে 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে একটা বৃত্তাকার পথে সম্পূর্ণ পথ একবার ঘুরে আসতে যে সময় লাগবে সেই সময়কে বলা হবে ওই কণার পর্যায়কাল। ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা কণা এইভাবে ঘুরতেছে, একটা না অনেকগুলো ঘুরতেছে, মনে করলাম n সংখ্যক বার ঘুরলো এবং সে n সংখ্যক বার ঘুরতে আমার টাইম নিল হচ্ছে তোমার টি টাইম। তাহলে সেক্ষেত্রে আমাদের সংজ্ঞা অনুযায়ী কি, পর্যায়কাল মানে হচ্ছে একটা পূর্ণ পাক দিতে যে সময় লাগবে, তাই না? তাহলে সময়টা পরে রাখতে হবে। তার মানে দেখো এনটা পূর্ণ পাক দিতে তার সময় লাগে টি, সুতরাং একটি পূর্ণ পাক দিতে সময় লাগবে টি বাই এন। এই টি বাই এন কেই বলা হবে পর্যায়কাল টি, না? দ্যাট ইজ টি ইকুয়াল টু আমরা লিখতে পারি টি ডিভাইডেড বাই এন। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের পর্যায়কালের একক, এত সেকেন্ড। তাহলে এটা আমরা ব্যবহার করতে পারবো ফর্মুলা হিসাবে। তারপরে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কম্পাঙ্ক বা একে ফ্রিকোয়েন্সি বলে, ফ্রিকোয়েন্সি বা এফ দিয়েও লেখে অনেকে, ফ্রিকোয়েন্সি বা তোমার এখানে হ্যাঁ ফ্রিকোয়েন্সি, এখানে এফ দিয়েও লেখে অনেক ক্ষেত্রে, অনেক বইতে এফ দিয়ে